জুলাই গণহত্যায় হাসিনা সহ গুরুত্বপূর্ণ অনেকের ডিজিটাল তথ্য প্রমাণ প্রসিকিউশনে যাচাইয়ের নির্দেশ ট্রাইব্যুনালের। সমস্ত এভিডেন্সের ব্যাপারেই আমরা পার্ট পার্ট করে তাদের কাছ থেকে ডিজিটাল ফরেনসিকের টেস্টের জন্য আমরা সেখানে পাঠাচ্ছি। এই মর্মে কোর্টের কাছ থেকে আদেশ নিয়েছি। প্রভাব খাটিয়ে পূর্বাচলে প্লট নেওয়ার অভিযোগে রেহানা ও তার ছেলে মেয়ের নামে দুদকের ৩ মামলা, আসামি শেখ হাসিনা। বুধবার যৌথ সভা ঘোষণার পরও সচিবালয়ের সামনে জগন্নাথের শিক্ষার্থীদের অবস্থান, শুধু আশ্বাস নয়, তাৎক্ষণিক সমাধানের দাবি। এবং জাহাঙ্গীরনগরের ছাত্র সংসদ নির্বাচনের তফসিল ১ ফেব্রুয়ারি। জানুয়ারিতে ডাকসু নির্বাচনের রোডম্যাপ চায় ছাত্র শিবির। স্বাগত সান্ধ্যবাজারে। পুরো আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমি তাসওয়ার নাফি এবং আমি ইসরাত মুক্তি। জুলাই আগস্টে গণহত্যায় শেখ হাসিনা সহ গুরুত্বপূর্ণ অনেক ব্যক্তির কল রেকর্ড হাতে পেয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন টিম। চিফ প্রসিকিউটর পরে জানান, গণহত্যায় জড়িতদের বিভিন্ন ডিজিটাল তথ্য প্রমাণ যাচাই বাছাই করা হচ্ছে। এদিকে জুলাই আন্দোলনে প্রথম শহীদ আবু সাঈদের পরিবার অভিযোগ দায়ের করেছে ট্রাইব্যুনালে। আরও জানাচ্ছেন জাহিদ হাসান। জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে গণহত্যা ও মানবতা বিরোধী কর্মকাণ্ডে কারা নির্দেশ দিয়েছেন, কাদের মদদে মাঠ পর্যায়ে পুলিশ ছিল আগ্রাসী ভূমিকায়, এ নিয়ে বেশ কয়েকবার ট্রাইব্যুনালে তথ্যউপাত্ত তুলে ধরেন প্রসিকিউশন টিম। সোমবার বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে ৩ সদস্যের ট্রাইব্যুনালে প্রসিকিউশন টিম জানায়, শেখ হাসিনা সহ গুরুত্বপূর্ণ অনেকের কল রেকর্ড, ভিডিও হাতে এসেছে প্রসিকিউশনের। তবে এসব তথ্যউপাত্ত যাচাই বাছাই করা দরকার। এমন আবেদনে সাড়া দিয়ে সিআইডিকে ফরেনসিক রিপোর্ট দেওয়ার জন্য নির্দেশ দেয় ট্রাইব্যুনাল। আমরা ফাঁস হওয়া সহ আরো অনেকগুলো অডিও রেকর্ড আমরা জব্দ করেছি, সেগুলোর বিষয়ে কাজ চলছে। অনেকেরই আছে, শুধুমাত্র সাবেক প্রধানমন্ত্রীর না, অনেকেরই ভয়েস রেকর্ড। জি, আলামত এবং জব্দকৃত যে সকল মুঠোফোন আছে সেখানে বেশ কিছু নির্দেশনা আমরা পেয়েছি। সেই নির্দেশিত ভয়েসের সত্যতা যাচাইয়ের জন্য, অকাট্য দালিলিক প্রমাণের জন্য আমরা আসলে ফরেনসিক করতে চেয়েছি। পরে ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম জানান, জুলাই আগস্টের গণহত্যা মানবতা বিরোধী অপরাধের সঙ্গে জড়িতদের সব ধরনের ডিজিটাল তথ্য যাচাই বাছাই চলছে। সিআইডিকে এটার ফরেনসিক রিপোর্ট দেওয়ার জন্য একটা নির্দেশনা চেয়ে একটা পিটিশন মুভ করেছিলাম। সেই পিটিশনে আমরা আমাদের প্রাপ্ত তথ্যগুলো ওরা সার্টিফিকেশন দেবে। সেই ক্ষেত্রে ওনারা যদি কারো বিশেষ কোনো ব্যক্তির নাম বলে থাকেন, সেটা কোনো বিশেষ ব্যক্তির না, আসলে ওভারঅল সমস্ত এভিডেন্সের ব্যাপারেই আমরা পার্ট পার্ট করে তাদের কাছ থেকে ডিজিটাল ফরেনসিকের টেস্টের জন্য আমরা সেখানে পাঠাচ্ছি। এই মর্মে কোর্টের কাছ থেকে আদেশ নিয়েছি। বিভিন্ন জায়গায় চলমান প্রক্রিয়া আছে, তথ্য সংগ্রহ চলছে। সুতরাং কাউকে এই মুহূর্তে আমরা দায়ী করা বা তাদের কারো বিরুদ্ধে ব্লেম করার মতো অবস্থায় আমরা এখনো যাইনি। যখন আমাদের প্রয়োজন হবে, যদি কোনো সংস্থা সহযোগিতা না করে, আপনারাও জানেন যে আইনগত পদ্ধতি আছে সে ব্যাপারে ব্যবস্থা গ্রহণের। আমরা আপাতত কারো বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ অথবা কাউকে দায়ী মনে করা, এটা এখন পর্যন্ত মনে করছি না। এছাড়া জুলাই অভ্যুত্থানে প্রথম শহীদ রংপুরের শিক্ষার্থী আবু সাঈদের পরিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করেছেন। শেখ হাসিনা সহ এই মামলায় ২৫ জনকে আসামি করা হয়েছে। এই যে বাংলাদেশে এত বড় একটা আলোচিত আবু সাঈদ হত্যা মামলা, যেটা দিনের আলোর মতো পরিষ্কার, স্পষ্ট দেখা যাইতেছে যে পুলিশের গুলিতে নিহত, তার বিচারের কার্যক্রম নাই কেন? স্যারে আশ্বাস করেছে শুধু আবু সাঈদের বিচার না, বাংলাদেশে যত শহীদ হয়েছে সকলেরই বিচার হবে। এদিকে যাত্রাবাড়ী এলাকায় ইমাম হোসেন তাইম হত্যা মামলায় পুলিশের সহকারী পুলিশ সুপার তানজিল আহমেদ ও গাজীপুরের কোনাবাড়ির একটি হত্যা মামলায় পুলিশের কনস্টেবল আকরামকে ২০ জানুয়ারি হাজির করার নির্দেশ দিয়েছে ট্রাইব্যুনাল। জাহিদ হাসান, এখন, ঢাকা।
সরকারের সর্বোচ্চ পদে থেকে ক্ষমতার অপব্যবহার ও অনিয়ম থেকেও কম যায়নি শেখ পরিবার। প্রভাব খাটিয়ে পূর্বাঞ্চলের কূটনৈতিক জোন থেকে 60 কাঠার 6টি প্লট নেওয়ার অভিযোগে শেখ হাসিনা সহ তার পরিবার এবং রাজুক ও গৃহায়নের 47 জনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের বিরুদ্ধে আলাদা 3টি মামলা করেছে দুদক। এসব মামলার প্রধান আসামি শেখ রেহানা, রাদওয়ান সিদ্দিক ও আজমিনা সিদ্দিক, 2 ও 3 নম্বর আসামি টিউলিপ ও শেখ হাসিনা। আর প্লট বরাদ্দ নিয়ে শেখ পরিবারের বিরুদ্ধে এখন পর্যন্ত 4টি মামলা করেছে দুদক। আরও জানাচ্ছেন দেলোয়ার দোলন। ক্ষমতার অপব্যবহারে প্লটসহ বিভিন্ন সুবিধা নিতে গেল 15.5 বছরে এগিয়েছিল শেখ পরিবার। বাদ যায়নি তথ্য গোপন করে রাজধানীর উন্নয়ন কর্তৃপক্ষ রাজুক থেকে প্লট নেয়া। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে রাজুকের ঊর্ধ্বতন কর্মকর্তাদের যোগসাজশে নিজ নামে ও তার পরিবারের অন্যান্য সদস্যদের নামে পূর্বাচল নতুন শহরে প্রকল্পের 27 নম্বর সেক্টরের কূটনৈতিক জোন থেকে 10 কাঠা করে মোট 60 কাঠার 6টি প্লট বরাদ্দ নেওয়ার অভিযোগ ওঠে। এর পরিপ্রেক্ষিতে অনুসন্ধানের পর 3টি মামলা করার সুপারিশ করা হয় শেখ হাসিনা সহ তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে। পৃথক 3টি মামলায় যথাক্রমে 1 নম্বর আসামি করা হয়েছে শেখ রেহানা, রাদওয়ান সিদ্দিক ও আজমিনা সিদ্দিকীকে। এছাড়া 2 নম্বর আসামি টিউলিপ সিদ্দিকী ও 3 নম্বর আসামি শেখ হাসিনা। আর 47 জন আসামির মধ্যে রয়েছেন রাজুক ও গণপূর্তের ঊর্ধ্বতন কর্মকর্তারাও। সোমবার দুপুরে সেগুনবাগিচায় দুদক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে দুর্নীতি দমন কমিশনের মহাপরিচালক মোহাম্মদ আক্তার হোসেন জানান, প্রতিটি মামলায় 15 থেকে 16 জনকে আসামি করা হয়েছে। দুদকের ঢাকা সমন্বিত জেলা কার্যালয়ে এই মামলাগুলো দায়ের করা হয়। অভিযোগ সংশ্লিষ্ট জনাব রাদওয়ান মুজিব সিদ্দিক, তাঁর বোন জনাব টিউলিপ রিজওয়ানা সিদ্দিক এবং জনাব শেখ হাসিনা সাবেক প্রধানমন্ত্রী সহ মোট 16 জন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের কর্মকর্তা এবং রাজুকের কর্মকর্তাদের বিরুদ্ধে বেআইনিভাবে ক্ষমতার অপব্যবহার পূর্বক রাজুকের পূর্বাচল প্রকল্পের প্লট বরাদ্দের অভিযোগে আরও একটি মামলা রুজু করা হয়েছে। মামলার এজাহারে বলা হয়েছে, সরকারের সর্বোচ্চ পদে থেকে ও পাবলিক সার্ভেন্ট হিসেবে বহাল থাকা অবস্থায় শেখ হাসিনা ক্ষমতার অপব্যবহার করেছেন। তারা বরাদ্দ পাওয়ার যোগ্য না হওয়া সত্ত্বেও অসৎ উদ্দেশ্য বরাদ্দ নিয়ে তা দখলসহ রেজিস্ট্রি মূল্যে প্লট গ্রহণ করেন। জনাব রেহানা সিদ্দিক একটি 10 কাঠার প্লট বরাদ্দের ক্ষেত্রে ডিআইটি রুলস 1969-এর বিধি 4, 5, 6, 9 ও 13A1C এর বিধান লঙ্ঘন করা হয়েছে মর্মে অনুসন্ধানকালে তথ্য উদ্ঘাটিত হয়েছে। এর আগেও রোববার ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল এবং জাতীয় গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব সহ 16 জনের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে পূর্বাচলে 60 কাঠা প্লট বরাদ্দ নেওয়ার প্রমাণ পাওয়ায় মামলা করে দুদক। দেলোয়ার দোলন, এখন, ঢাকা। সুপ্রিম কোর্টের মতামত নিয়ে অন্তর্বর্তী সরকারের শপথ চ্যালেঞ্জ করে করা রিট খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। পর্যবেক্ষণে বলা হয়, জনগণ অন্তর্বর্তী সরকারকে বৈধ বলে মেনে নিয়েছে, কাজে এ নিয়ে বিতর্ক থাকতে পারে না। সকালে বিচারপতি ফাতেমা নজিবের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ রিট খারিজ করে দেন। সুপ্রিম কোর্টের আইনজীবী মহসিন রশিদ ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের শপথের বৈধতা নিয়ে হাইকোর্টে রিট দায়ের করেন। হাইকোর্ট পর্যবেক্ষণে বলেন, জনগণের পাশাপাশি আন্তর্জাতিক মহলও অন্তর্বর্তী সরকারকে মেনে নিয়েছে, সুতরাং সরকারের বৈধতা নিয়ে প্রশ্ন তোলার সুযোগ নেই। সেনাবাহিনীর কাছে দ্বিতীয় ক্যাম্পাসের কাজ হস্তান্তরের চুক্তি স্বাক্ষর, আবাসন সংকট নিরসনের আগ পর্যন্ত 70% শিক্ষার্থীর আবাসন ভাতা নিশ্চিত করা সহ 3 দাবি নিয়ে সচিবালয় ঘেরাও করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এর আগে রোববার থেকে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে গণ অনশন কর্মসূচি পালন করে আসছেন তারা। এদিকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন বলছে, ক্যাম্পাস নির্মাণের অগ্রগতির জন্য 19 জানুয়ারি যৌথ সভা হবে। আরও জানাচ্ছেন রাব্বি হোসেন। সেনাবাহিনীর কাছে দ্বিতীয় ক্যাম্পাসের কাজ হস্তান্তরের চুক্তি অনতিবিলম্বে স্বাক্ষর করতে হবে। সেনাবাহিনীর হাত ধরে দ্বিতীয় ক্যাম্পাস স্থাপন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দীর্ঘদিনের দাবি। সেই দাবি নিয়ে সোমবার সকাল থেকে উত্তাল জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। অনশন কর্মসূচি পালন করেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। শাটডাউন কর্মসূচি ঘোষণা করে বর্জন করেন ক্লাস পরীক্ষা। অনশন কর্মসূচিতে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন অন্তত 20 জন শিক্ষার্থী।
এই টানাপোড়েনের মধ্যে আমরা কিভাবে আমাদের পড়াশোনাকে কন্টিনিউ করব এবং কিভাবে আমাদের যে একটা খরচ সেটা চালাবো। রাষ্ট্রের যে পলিটিক্যাল স্টেবিলিটিটা আছে, আমাদের কোনোভাবেই এই বিশ্বাস নেই যে আগামী 6 মাস বা অর্থ বছরের যে ঘোষণাটা হবে সেই ঘোষণা আস্তে আস্তে এই স্টেবিলিটি থাকবে। যেই পর্যন্ত কোনো দৃশ্যমান কোনো পদক্ষেপ দেখতে না পাবো সেই পর্যন্ত আমরা অনশন কর্মসূচি চালিয়ে যাব। শিক্ষার্থীদের দাবির সঙ্গে একাত্মতা পোষণ করে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন শিক্ষার্থীদের অনশন ভাঙতে কয়েক দফায় চেষ্টা চালায়। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য শিক্ষার্থীদের ন্যায্য দাবির সঙ্গে একাত্মতা পোষণ করে বলেন, ক্যাম্পাস নির্মাণ প্রকল্পে আওয়ামী সরকারের আমলে ব্যাপক দুর্নীতি হওয়ায় কাজ থেমেছে বারবার। জানান, ক্যাম্পাস নির্মাণে সেনাবাহিনীকে কাজ দেওয়ার লক্ষ্যে আগামী 15 জানুয়ারি সেনাবাহিনী, ইউজিসি ও মন্ত্রণালয়ের সাথে যৌথ সভা হবে। সচিবালয় থেকে যেহেতু এই চিঠিটা আমাদের ছাত্রছাত্রীদের দাবির সঙ্গে মিলে গেছে এবং এই দাবির প্রেক্ষিতে একটা বড় সিদ্ধান্ত এসেছে, এই বিষয়ে আলোচনা হবে এবং কুইকলি এসেছে যে আগামী পরশুদিনই এটা আলোচনা হবে। সেটা আমার মনে হয় যে ছাত্রছাত্রীকে অনুরোধ করব আর একটু ধৈর্য ধরে একটু অপেক্ষা করা। সভার ঘোষণার পরও দাবি আদায়ে আবারও ক্যাম্পাস থেকে পদযাত্রা করে সচিবালয় ঘেরাও করে সেখানেই অবস্থান করেন শিক্ষার্থীরা। কোনো আশ্বাস নয়, সমাধান চান তারা। 2019 সাল থেকে কাজ চলছে আমরা শুনছি, কিন্তু এখন পর্যন্ত কোনো বাস্তবায়ন নেই। যতক্ষণ পর্যন্ত ইউজিসির কেউ না আসবে বা আমাদের দাবি না মানবে ততক্ষণ পর্যন্ত আমরা অনশন ভাঙবো না। সেকেন্ড ক্যাম্পাসে চলে যাব, হলটা বৃথা যাবে। এই আমাদেরকে এইটা বলে বলে আমাদের হলটা এখন পর্যন্ত কোনো ব্যবস্থা করে দিচ্ছে না আমাদের প্রশাসন। গেল 11 নভেম্বর একই দাবিতে সচিবালয় ঘেরাওয়ের কর্মসূচিও করেছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সেদিন তাদের দাবি পূরণে আশ্বাস মিললেও এখনও দেখা যায়নি দৃশ্যমান কোনো অগ্রগতি। রাব্বি হোসেন, এখন, ঢাকা। 32 বছর পর কাটতে যাচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ জাকসুর অচলাবস্থা। জাকসু ও হল সংসদ নির্বাচন 2025-এর রোডম্যাপ প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। 1 ফেব্রুয়ারি জাকসু নির্বাচনের তফসিল ঘোষণা হবে। প্রধান উপদেষ্টাকে নির্বাচনী রোডম্যাপ জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কামরুল আহসান। এই ঘোষণাকে স্বাগত জানিয়েছে সাধারণ শিক্ষার্থীরা, আর ছাত্র সংগঠনগুলো জানিয়েছে মিশ্র প্রতিক্রিয়া। সাভার প্রতিনিধি হুমায়ুন কবিরের তথ্য ছবিতে বিস্তারিত। শিক্ষার্থীদের দাবির মুখে অবশেষে অনুষ্ঠিত হতে যাচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ জাকসু নির্বাচন। গেল 31 ডিসেম্বর নির্বাচন কমিশন গঠন ও 10 জানুয়ারি প্রকাশ করা হয় খসড়া ভোটার তালিকা। অন্যান্য কার্যক্রম শেষে নির্বাচনী তফসিল ঘোষণা করা হবে 1 ফেব্রুয়ারি। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে সাক্ষাৎ করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ কামরুল আহসান। এ সময় প্রধান উপদেষ্টাকে নির্বাচনী রোডম্যাপ অবহিত করেন উপাচার্য। প্রধান উপদেষ্টা বলেন, বিশ্ববিদ্যালয় তাদের পরিকল্পনা অনুযায়ী জাকসু নির্বাচন আয়োজন করতে পারে। সবশেষ 1992 সালে জাকসু নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। এক ছাত্রের বহিষ্কারকে কেন্দ্র করে 1993 সালের 29 জুলাই ছাত্র ও শিক্ষকদের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়। এরপর জাকসু ও হল সংসদ বাতিল করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। সেই থেকে টানা 32 বছর আলোর মুখ দেখেনি জাকসু। সেই খরা কাটিয়ে অবশেষে ভোটের ঘোষণায় উচ্ছ্বসিত সাধারণ শিক্ষার্থীরা। অনেক বছর পরে এবার আমরা জাকসু নির্বাচন পেতে আসছি। আমরা চাই যে সুষ্ঠুভাবে নির্বাচন হোক। ক্যাম্পাসে কিছু কাঠামোগত পরিবর্তন আনতে হবে এবং এই কাঠামোগত পরিবর্তনের পরে স্বতঃস্ফূর্তভাবে সকল শিক্ষার্থীকে নিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল জাকসু নির্বাচন করতে চায়। ছাত্র সংগঠনগুলোর মধ্যে এ নির্বাচন নিয়ে দেখা গেল মিশ্র প্রতিক্রিয়া। প্রয়োজনীয় কার্যক্রমের মধ্য দিয়ে শান্তিপূর্ণভাবে নির্বাচন অনুষ্ঠানে সর্বোচ্চ গুরুত্ব দেয়া হচ্ছে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এই সিনেট তো আসলে বৈধতা হারায়, যেখানে ছাত্র প্রতিনিধি নাই 31-32 বছর ধরে, তাহলে এই সিনেট তো আসলে বৈধতা পায় না। ফলে এই জাকসুর দাবিতে আমার অবস্থানটি এই 5 আগস্টের গণঅভ্যুত্থান পরবর্তী নতুন কোনো অবস্থান নয়, এটা পুরনো অবস্থান। 1972 সালে প্রতিষ্ঠিত হয় জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি সেন্ট্রাল স্টুডেন্টস ইউনিয়ন জাকসু বা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ। একই বছর প্রথম জাকসু নির্বাচন অনুষ্ঠিত হয়। শিক্ষার্থীরা বলছেন, হল ও ক্যাম্পাসে রাজনৈতিক সংগঠনগুলোর আধিপত্য রোধ, সিনেট ছাত্র প্রতিনিধিত্ব নিশ্চিত সহ শিক্ষার্থীদের অধিকার বাস্তবায়নে জাকসু নির্বাচন সময়ের দাবি। এখন
সাভার। জাকসু নির্বাচনের বিষয় নিয়ে আরও আলোচনা করতে আমাদের সঙ্গে সরাসরি স্টুডিওতে যুক্ত হয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক ডক্টর গোলাম রব্বানী। আপনাকে এখন টেলিভিশন স্টুডিওতে আমরা স্বাগত জানাচ্ছি। আপনার কাছে যে বিষয়টি জানতে চাই, আমরা বলছিলাম যে দীর্ঘ 3 দশক পর জাহাঙ্গীরনগরে যে ছাত্র সংসদ সেটি আসলে সচল হতে যাচ্ছে, এতে যারা সাধারণ শিক্ষার্থী রয়েছেন তারা বেশ উচ্ছ্বসিত। আমার প্রশ্নটি হচ্ছে যে এতদিন ছাত্র সংসদ নির্বাচন যে হলো না, এর কারণে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কি কি সমস্যার সম্মুখীন হয়েছেন এবং এই নির্বাচনের বিষয় আসলে কতটুকু আশাবাদী বিশ্ববিদ্যালয় প্রশাসন? ধন্যবাদ। দেখুন, আপনি যেমনটি বলছিলেন যে 3 দশক পর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে জাকসু নির্বাচন হতে যাচ্ছে, এই খবরটি একটি প্রত্যাশিত খবর। কারণ এই 3 দশক ধরে আমাদের জাকসু নির্বাচন হয়নি এবং তার ফলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে বড় স্টেক হোল্ডার হচ্ছে শিক্ষার্থীরা, তাদের বিশ্ববিদ্যালয় পরিচালনার ক্ষেত্রে তাদের যে অংশগ্রহণ সেটি কিন্তু নিশ্চিত হয়নি। আমি কথা প্রসঙ্গে আপনাদেরকে বলছি, আমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একজন সিনেট সদস্য। গত বছর 29 জুন আমাদের যে সিনেট অধিবেশন হয়েছিল, সেখানে একজন নির্বাচিত সদস্য হিসেবে আমি এই বিষয়টি উত্থাপন করেছিলাম এবং আমি বলেছিলাম যে সিনেটে 5 জন ছাত্র প্রতিনিধি যারা জাকসুর মাধ্যমে আসবার কথা, যেহেতু জাকসু নির্বাচন হয়নি, সুতরাং এই 32 বছর ধরে কিন্তু সিনেটে ছাত্রদের এই 5 জন প্রতিনিধি অনুপস্থিত। ফলে আমি সেদিন বলেছিলাম যে এই ছাত্র প্রতিনিধি ছাড়া এই সিনেট কিন্তু একটি অসম্পূর্ণ সিনেট। ফলে যখন এই সিনেট জাকসু নির্বাচনটি হতে যাচ্ছে, এর মধ্য দিয়ে সিনেটে ছাত্রদের প্রতিনিধিত্ব নিশ্চিত হবে, এটি অবশ্যই বহুল প্রত্যাশিত একটি বিষয়। আমি আপনাদের এখন যে বিষয়টি বলতে চাই, আপনারা জানেন যে এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে যে গণ অভ্যুত্থানটি হয়ে গেল, সেই আন্দোলন শুরু হয়েছিল জুলাই মাসে সারা দেশে, কিন্তু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কিন্তু আসলে গত ফেব্রুয়ারি মাস থেকে আন্দোলনের মাঝে ছিল। আপনারা জানেন গত ফেব্রুয়ারি মাসে আমরা একটি ধর্ষণ বিরোধী এবং মাদক বিরোধী একটি আন্দোলন করেছিলাম। সেই আন্দোলনের মধ্য দিয়ে একজন নিপীড়ক শিক্ষককে রাজনৈতিক পরিচয়ে যে শিক্ষক হয়েছিল তাকে বরখাস্ত করা হয়েছিল এবং আমরা তখন জানতে পেরেছিলাম যে বিশ্ববিদ্যালয়ে প্রায় 2500 অবৈধ শিক্ষার্থী আছে, যারা বিভিন্ন বিশেষ করে ছাত্রলীগের ছত্রছায়ায় তারা মাদকের সিন্ডিকেট গড়ে তুলেছিল। ফলে ওই সময় থেকে কিন্তু এই বিশ্ববিদ্যালয়কে যারা মেয়াদ উত্তীর্ণ রাজনৈতিক পরিচয়ে যারা ক্যাম্পাসে বসবাস করছিল তাদের কে ক্যাম্পাস থেকে বিতাড়িত করার দাবিটি কিন্তু আমাদের ছিল। তার সাথে যুক্ত হলো আমাদের গণ অভ্যুত্থান। গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে কিন্তু ক্যাম্পাসের একজন শিক্ষক হিসেবে আমি এই আন্দোলনের সাথে ছিলাম, আমাদের শিক্ষার্থীদের সাথে। ফলে সাধারণ শিক্ষক শিক্ষার্থীদের তো কিছু প্রত্যাশার জায়গা ছিল এবং সেই প্রত্যাশার জায়গায় অবশ্যই এই ক্যাম্পাসের গুণগত পরিবর্তনের প্রত্যাশাটি ছিল। আমরা যেমনটি পর্যবেক্ষণ করছি, প্রায় 5 মাস গত হয়েছে গণ অভ্যুত্থান পরবর্তী। এই গণ অভ্যুত্থান পরবর্তী 5 মাসে কিন্তু ক্যাম্পাসে আমার বিবেচনায়, আমার দৃষ্টিতে কোনো গুণগত পরিবর্তন হয়নি। আমরা এই ক্যাম্পাসকে নিরাপদ করে গড়ে তুলবার প্রত্যয় ব্যক্ত করেছি বারবার, কিন্তু আমি মনে করি না ক্যাম্পাস এখনো পুরোপুরিভাবে নিরাপদ হয়েছে। এবং আপনারা জানেন যে এই যে রেজিমের পতন হয়েছে, সেই রেজিমের পতন পরবর্তী সময়ে আমি একাধিকবার বলেছি যে এই ক্যাম্পাসকে পুনরুদ্ধার করতে হবে। এই ক্যাম্পাস পুনরুদ্ধার করার পূর্ব শর্তটি হচ্ছে শিক্ষক শিক্ষার্থীর সম্পর্ক পুনরুদ্ধার করা। আমি মনে করি না সেই সম্পর্কটি পুনরুদ্ধার করা হয়েছে। এই ক্যাম্পাস এখন চলছে কিভাবে? চলছে একটি সিন্ডিকেট দিয়ে, যেই সিন্ডিকেটটি আসলে সেই ফ্যাসিস্ট রেজিমের সিন্ডিকেট। নতুন করে সিন্ডিকেট নির্বাচন হয়নি। এই গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে আমার প্রত্যাশা ছিল যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যেসব শিক্ষার্থী এই অভ্যুত্থানে যুক্ত ছিলেন তাদেরকে নিয়ে একটি ছায়া সিন্ডিকেট হবে। বিশ্ববিদ্যালয় প্রশাসন, বিশ্ববিদ্যালয় পরিচালনা সংক্রান্ত যে কোনো বিষয় সেই ছায়া ছাত্রদের নিয়ে গঠিত সেই ছায়া সিন্ডিকেটের সাথে বসবে, তাদের সাথে পরামর্শ করে নিয়মিত যে সিন্ডিকেট, সেই সিন্ডিকেটের মাধ্যমে বিশ্ববিদ্যালয় পরিচালনা করবে। আমরা কি দেখতে পেয়েছি? আমরা দেখতে পেয়েছি ছাত্রদের সেই অর্থে কোনো অংশগ্রহণ বিশ্ববিদ্যালয়ের পরিচালনার ক্ষেত্রে নেই এবং বর্তমান প্রশাসন এই বিশ্ববিদ্যালয় চালাচ্ছে একটি মেয়াদ উত্তীর্ণ এবং সেই ফ্যাসিস্ট রেজিমের একটি সিন্ডিকেট দিয়ে। ফলে এটি কিন্তু আরেকটি অনিশ্চয়তার জায়গা। আমি যেই বিষয়টি নিয়ে আমি উদ্বিগ্ন সেটি হচ্ছে যে শিক্ষক শিক্ষার্থীর সম্পর্ক পুনরুদ্ধার করা হয়নি এবং আমি জানি না যে প্রত্যেক হলে বৈধ শিক্ষার্থীদের অবস্থান নিশ্চিত করা হয়েছে কিনা। আরেকটি বিষয় উল্লেখ করতে চাই, সেটি হচ্ছে যে জাকসু নির্বাচনে যাওয়ার আগে বোধহয়
প্রশাসনের উচিত ছিল আপনার হল যে ছাত্র সংসদ, সেই হল ছাত্র সংসদের নির্বাচনগুলো করা। হলগুলোতে যদি ছাত্র সংসদ নির্বাচনটি আগে সম্পন্ন করা হতো, তাহলে এত বছর পরে এই ধরনের নির্বাচন করতে গেলে কি ধরনের চ্যালেঞ্জ আসতে পারে সেই সম্পর্কে প্রশাসনের একটি ধারণা হতে পারতো, এবং সেই অভিজ্ঞতা হয়তো জাকসুর নির্বাচনকে একটি নিরপেক্ষ এবং একটি নিরাপদ একটি নির্বাচন করার ক্ষেত্রে হয়তো সেই অভিজ্ঞতাগুলো কাজে লাগতে পারে। সেটি হয়নি। ফলে আমার প্রত্যাশা। স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক ডক্টর গোলাম রব্বানী আমাদের সঙ্গে এতক্ষণ যুক্ত ছিলেন। এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের রোডম্যাপ দেওয়ার দাবিতে মিছিল করছেন শিক্ষার্থীরা। ক্যাম্পাস থেকে এই বিষয়ে আরো জানাতে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন হাসিব বিল্লাহ। হাসিব, হাসিব হাসিব, ডাকসু নির্বাচনের রোডম্যাপ দেওয়ার দাবিতে শিক্ষার্থীরা মিছিল করছেন, সেই বিষয়ে একটু জানতে চাই। এবং বিক্ষোভ মিছিল করছেন, আমরা একটু দেখে নিতে চাই। বিক্ষোভ মিছিলটি অতিক্রম করেছে, আমরা একটু যদি মিছিলটা দেখি, আমরা দেখছিলাম যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ডাকসুর দাবিতে, তারা রোডম্যাপের দাবিতে মূলত এই হলগুলো প্রদক্ষিণ করছেন। কিছুক্ষণ আগে 7টায় বরাবর বিজয় একাত্তর হল এবং জিয়া হল এবং জসিমউদ্দিন হল সহ বিভিন্ন হলের শিক্ষার্থীরা প্রথমে জড়ো হন, তারপর মহসিন হল ঘুরে, তারপর জহুরুল হক হল ঘুরে, এফ রহমান হল ঘুরে তারা আবার টিএসসির দিকে যাচ্ছেন। আমরা মিছিলটির পিছনে অবস্থান করছি। আমরা একটু জানাতে চাই যে তারা শিক্ষার্থীরা এখন দাবি জানাচ্ছেন যে দীর্ঘদিনে যেহেতু ক্যাম্পাসে তাদের দীর্ঘদিনের দাবি ডাকসুর নির্বাচন, যদিও ডাকসুর এই নির্বাচনটি তারা হচ্ছে না। দীর্ঘ 28 বছর পর, সেই 1990 সালে যখন নির্বাচন হয়েছিল, তারপর 2019-এ সর্বশেষ নির্বাচন হয় এবং তারপরে 1 বছর পরে 2020 সালের যখন মেয়াদ শেষ হয়ে যায়, প্রতি 1 বছর পর পর নির্বাচন হওয়ার কথা, কিন্তু তারপরে আবার 4-5 বছর চলে যাচ্ছে, কিন্তু কোনো নির্বাচনের কোনো দেখা নেই। এজন্য শিক্ষার্থীরা দাবি জানাচ্ছেন যে যেহেতু গণ অভ্যুত্থানের পরে প্রথমে তাদের এই ডাকসুর নির্বাচনটি দিতে হবে, এবং এই নির্বাচন নিয়ে পক্ষে বিপক্ষে বিভিন্ন মতামত বিভিন্ন রাজনৈতিক দলগুলো দাবি জানাচ্ছে। বিশেষ করে ছাত্রদল সহ বাকি সব সংগঠনগুলোই মতামত দিচ্ছে যে এই ডাকসু নির্বাচন হওয়া জরুরি, কারণ ক্যাম্পাসে শিক্ষার্থীদের অধিকার নিয়ে ছাত্র সংসদের নেতারাই এই দাবি তুলে থাকেন, বিভিন্ন সমস্যার সমাধান করে থাকেন। কিন্তু আমরা দেখেছি যে ছাত্রদল তারা বলছেন যে তাদের আরও কিছু সংস্কার প্রয়োজন, এজন্য পক্ষে বিপক্ষে মত রয়েছে। ক্যাম্পাসে আমরা দেখতে পাই যে এ নিয়ে সিন্ডিকেট সভায় বেশ কয়েকটি বৈঠক হয়েছে, আলোচনা হয়েছে, যেখানে এই ডাকসু নির্বাচন হওয়া না হওয়া নিয়ে আলাপচারিতা হয়েছে। আজকেও ছাত্র শিবিরের পক্ষ থেকে একটি গঠনতন্ত্র সংশোধনের ব্যাপারে বলা হয়েছে, এবং সব মিলিয়ে বলা যায় যে ডাকসু নির্বাচনের দাবিতে শিক্ষার্থীরা এখন একজোট হয়ে তারা চান যে দ্রুত রোডম্যাপ ঘোষণা করতে। যদিও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ইতিমধ্যে এগিয়ে রয়েছে ডাকসুর নির্বাচনের দাবিতে, তারা সরব হয়েছেন। আমরা বিক্ষোভ মিছিল করছেন, এরপর তারা অবস্থান কর্মসূচি করবেন এবং বক্তব্যে তাদের বক্তব্য আরও স্পষ্ট করবেন। এই ছিল মুক্তি এই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সবশেষ। সহকর্মী হাসিবুল্লাহ আমাদের সঙ্গে যুক্ত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা থেকে। এর আগে জানুয়ারির মধ্যে ডাকসু নির্বাচনের পূর্ণাঙ্গ রোডম্যাপ দেওয়ার আহ্বান জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবির সভাপতি SM ফরহাদ। বিকেলে মধুর ক্যান্টিনে ডাকসু নির্বাচন ও গঠনতন্ত্র সংস্কার প্রস্তাবনা নিয়ে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। এ সময় ডাকসু সভাপতির ক্ষমতার ভারসাম্য, 2টি নতুন পদ সৃষ্টি সহ 9 দফা সংস্কার দিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা। নির্বাচিতদের দায়িত্ব পালনকাল 365 দিন ও মেয়াদ শেষ হওয়ার 90 দিনের মধ্যে নির্বাচন আয়োজনের দাবি জানান তারা। নিয়মিত ডাকসু হয়, তাহলে যেটা দেখা যাবে যে শিক্ষার্থীদের প্রতিনিধিত্ব যারা করতে চাবেন, রাজনৈতিক ছাত্র সংগঠনগুলোর নেতৃবৃন্দ তারা শিক্ষার্থীদের কাছাকাছি আসতে বাধ্য হবে এবং বাজে কালচার থেকে দূরে থাকার চেষ্টা করবেন। সেজন্য আমরা ডাকসু দ্রুত চাই। দ্বিতীয়ত, যে সংস্কার সংক্রান্ত ইস্যু, সেটি আমরা যেটি চাই সেটা হচ্ছে আমাদের প্রস্তাবনা এবং
আরো অনেক সংগঠন প্রস্তাব দিয়েছে। যৌক্তিক প্রস্তাবনাগুলোকে আমলে নিয়ে দ্রুত সিন্ডিকেট মিটিং কল করে এবং অথরিটির প্রয়োজনীয় মিটিংগুলো কল করে জানুয়ারির মধ্যে সংস্কার নিশ্চিত করা। দর্শক, আমরা বলছিলাম যে জাহাঙ্গীরনগর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সচিবালয়ের সামনে অবস্থান করেছেন। সেখানে আছেন আমাদের সহকর্মী মিয়া আমিরুল। আমরা বিস্তারিত জানতে যুক্ত হয়েছি তার সাথে। আমিরুল, কিছুক্ষণ আগে তো শিক্ষার্থীরা ব্রিফ করেছেন, সে বিষয়ে একটু জানতে চাই, তারা কতক্ষণ অবস্থান করবেন সেখানে? মুক্তি, যেমনটি বলছিলেন, আমরা বিকাল থেকে যেমনটি লক্ষ্য করছি সচিবালয়ের সামনে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের যে দাবি, আবাসন সংকট সহ বিভিন্ন বিষয় তারা এখানটায় এসেছেন। তারা 3 দফা দাবি নিয়ে এসেছিলেন। সেই দাবি কিন্তু শিক্ষা মন্ত্রণালয়ে তারা মেনে নিয়ে চিঠি দিয়েছেন কিছুক্ষণ আগে, আমরা তেমনটি দেখতে পেয়েছি। এবং সেই সাথে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন যেটি জানিয়েছেন যে তারা এখন পর্যন্ত আগামী বুধবার 15 তারিখ যেই সচিবালয়ে যে সভাটি হওয়ার কথা রয়েছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমে, সেই সভা শেষে মূলত সেনাবাহিনীর কাছে কাজ হস্তান্তর করা হবে বলে জানিয়েছেন। তবে শিক্ষার্থীরা যেটি বলছেন যে ক্যাম্পাস জুড়ে যে শাটডাউন কর্মসূচি সেটি চলমান থাকবে, তাদের যে দাবি সেই দাবি পূরণ হওয়া অবধি কিন্তু তারা সেটি চলমান রাখবেন। তবে আমরা বিকেল থেকে যেমনটি লক্ষ্য করছি শিক্ষার্থীরা আন্দোলনরত অবস্থায় ছিলেন, সেই সাথে তারা কিন্তু আমরা যেমনটি দেখেছি অনশনরত অবস্থা থেকে অনেকেই একের পর এক তারা অসুস্থ হয়ে হাসপাতালে যাচ্ছিলেন। কিছুক্ষণ আগের চিত্র তেমনটি ছিল, কিন্তু এখন আমরা যেটি লক্ষ্য করছি শিক্ষার্থীরা কিছুটা আনন্দ ঘন ভাবেই তারা কিন্তু এখানটা অবস্থান করছেন। এবং তারা যেটি বলছেন আপাতত পক্ষে তারা কিছুক্ষণের মধ্যে সচিবালয় ত্যাগ করবেন এবং তাদের যে পরবর্তী যে কর্মসূচি তথা পরবর্তী যে কার্যক্রম সেটি আগামী 15 তারিখের উপর নির্ভর করছে বলে তারা আমাদেরকে সেই বিষয় জানিয়েছেন। দর্শক, সেটি জানিয়েছেন আমাদেরকে। মুক্তি, আরেকটি বিষয় যেটি হয়েছে যে শিক্ষার্থীরা আবাসন সংকটের বিষয় যেটি বলছেন যে তাদের যে আবাসন সংকটের যে অসুবিধা তথা সেটি কিন্তু ঢাকা শহরের মধ্যে যেহেতু বেশিরভাগই পাবলিক বিশ্ববিদ্যালয়ে মধ্যবিত্ত পরিবার থেকে আসা, তো আবাসন সংকটের ফলে তাদের যেটি হয়েছে তাদের যে প্রতিদিনকার যে খরচ তাদের সেটি কিন্তু কমছে না, যার ফলে কিন্তু হয়েছে শিক্ষার্থীরা তাদের শিক্ষায় মনোনিবেশ করতে পারছে না ঠিকঠাকভাবে। তারা কিন্তু আমাদেরকে সেই ধরনের বিষয় জানিয়েছেন। তো মুক্তি, আমার কাছে এই ছিল সচিবালয়ের সামনে থেকে সর্বশেষ। সহকর্মী মিয়া আমিরুল আমাদের সঙ্গে যুক্ত ছিলেন সচিবালয়ের এলাকা থেকে। বাংলাদেশি কর্মীদের জন্য মাল্টিপল এন্ট্রি ভিসা ইস্যু করার জন্য মালয়েশিয়ার প্রতি আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন মালয়েশিয়ার হাইকমিশনার মোহাম্মদ সুহাদা উসমান। সাক্ষাতে গত বছরের মে মাসে কাজে যোগ দেওয়ার সময়সীমা পার হওয়া 1800 বাংলাদেশি শ্রমিকের মালয়েশিয়া প্রবেশের সুবিধা দিতে আহ্বান জানান প্রধান উপদেষ্টা। আসিয়ানের সভাপতির দায়িত্ব নেওয়ায় মালয়েশিয়ার প্রতি অভিনন্দন জানিয়ে প্রধান উপদেষ্টা বাংলাদেশকে আসিয়ানের সদস্য করতে দেশটির সমর্থন কামনা করেন। এ সময় বাংলাদেশে আরও বেশি মালয়েশিয়ান বিনিয়োগ বাড়ানোর আহ্বান জানান প্রধান উপদেষ্টা। রাজধানীতে তীব্র গ্যাস সংকটের কোনো উন্নতি নেই। ভোর থেকেই চুলা জ্বলে না অনেক এলাকায়। সকালের রান্না ঘুরতে দুপুর, আর দুপুরের রান্না গড়ায় বিকেল কিংবা রাতে। এছাড়া গ্যাস স্টেশনগুলোতে চাপ না থাকায় পোহাতে হচ্ছে তীব্র ভোগান্তি। তবে 2-1 দিনের মধ্যে পরিস্থিতির উন্নতি হবে বলে জানিয়েছে তিতাস। আজহার লিমনের প্রতিবেদন। চাপ এই আছে এই নেই, এভাবেই চলছে নগরীর বেশিরভাগ গ্যাস ফিলিং স্টেশন। বেলা 11টার পর অফিস ও স্কুলগামীদের চাপ কমে যাওয়ায় স্টেশনগুলোতে অপেক্ষার লাইন কম। এরপরও গ্যাস বিতরণ মেশিনগুলোতে চাপ ওঠানোর অপেক্ষা দেখা গেছে কিছু পাম্পে। কখনো কখনো দুয়ার বন্ধ করে বোঝানো হচ্ছে গ্যাস নেই। একবার গ্যাস নিতে গেলে 1 ঘন্টা আধা ঘন্টা সময় লেগে যায়, ফলে আমাদের এই টাইম পাস হয়ে যায়, নষ্ট হয়ে যায়। যদি গ্যাস পাম্পে প্রেসার ফুল থাকে তাহলে একবার গ্যাস নিলে আমরা সারাদিন চলতে পারতাম। প্রেসারটা একটু কম পাওয়া যায় কিন্তু সিরিয়ালটা কম ধরা লাগে। যদি গ্যাসটা ফুল পাই তাহলে আমরা 2টা টিপ মারতে পারি, কিংবা যে এই সময়টা যাচ্ছে আমরা যদি 2 ঘন্টা 3 ঘন্টা যদি পাম্পে বসে থাকি তাহলে তো আমাদের এটা সময় অপচয়। সব পাম্পে না, কিছু কিছু পাম্প আছে প্রেসার কম, কিছু কিছু পাম্প আছে প্রেসারটা খুব ভালো প্রেসার পাওয়া যায় আর কি। 100 কিলো প্যাসকেলের যে পরিমাপ মাত্রা তাতে পাম্পগুলোতে 150 থেকে 190 বার প্রেসার দেখা যাচ্ছে স্বাভাবিকভাবে, যা 200 বা এর বেশি হলে ভালো হয়। কিন্তু এই যে চাপ কম, এ নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে পাম্প অপারেটর ও ব্যবস্থাপকদের। গ্যাস যদি ফুল থাকে 2টা মেশিন চলে, আর যদি গ্যাস কম আসে 1টা মেশিন চালা হয়, না হলে ওই যে কারেন্টের বিলটা ওঠে না, যে অবস্থা। সকাল 6টা থেকে 9টা পর্যন্ত প্রেসার পাই, এরপরে 9টা থেকে 5টা 4টা পর্যন্ত তেমন প্রেসার থাকে না। রাতের বেলা একটু বাড়ে, আবার দিনের বেলা আবার
যে সেই হয়ে যায় সব সময়। অনেক দিন ধরে একই অবস্থা। সকালে ভালো ছিল, 90 থেকে 200 ছিল, ইদানিং দুপুরবেলা তো আস্তে আস্তে প্রেশারটা কমতেছে। গ্যাস সংকটের এই চিত্রটি বাসা বাড়িতে আরও ভোগান্তির। নারিন্দা, মগবাজার থেকে বসুন্ধরা, নগরীর কোনো কোনো এলাকায় ভোর 5:30 থেকেই গ্যাস নেই, এমন অভিযোগও পাওয়া যাচ্ছে। এর সমাধান কি, টেলিফোনে জানতে চেয়েছিলাম সরবরাহকারী প্রতিষ্ঠান তিতাস গ্যাসকে। এলএনজি টার্মিনালের মধ্যে একটা বন্ধ আছে, কালকে চালু হয়ে যাবে। ডেইলি যে সাপ্লাই দিত ন্যাশনাল সাপ্লাই 300 মিলিয়ন কানেক্ট। যদিও মেরামত ও রক্ষণাবেক্ষণের কারণ দেখিয়ে গেল শুক্রবারই জারি করা নোটিশে সোমবার দুপুর থেকে টার্মিনালটি চালু করার কথা ছিল। দেশে এমনিতেই প্রয়োজনের চেয়ে প্রায় 100 কোটি ঘনফুটের চেয়ে বেশি ঘাটতি আছে গ্যাস। এক্সিলারেট এনার্জি টার্মিনালটি বন্ধ থাকায় অতিরিক্ত আরও 300 কোটি ঘনফুট বেড়েছে। এমন পরিস্থিতিতে ঘন ঘন কেন এলএনজি টার্মিনাল বন্ধ হয়ে যাচ্ছে সেই প্রশ্ন উঠছে বিদেশি কোম্পানিটির বিরুদ্ধে। আজহার লিমন, এখন, ঢাকা। করোনার মতো এইচএমপিভি ভাইরাস নিয়ে মহামারীর শঙ্কা নিয়ে জানিয়ে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ডাক্তার সাইদুর রহমান বলেছেন, এই ভাইরাসের চিকিৎসা সাধারণ ফ্লুর মতোই, এ নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই। সচিবালয়ের নিজ দপ্তরে ব্রিফিংয়ে ডাক্তার সাইদুর রহমান জানান, এইচএমপিভি মোকাবেলায় সরকারের প্রস্তুতি আছে। সাধারণ ফ্লু বা কমন কোল্ড বলতে আমরা যেটা চিনি সেটাই। এটার কারণ হিসেবে অনেকগুলো ভাইরাস থাকে, তার মধ্যে এই ভাইরাসটি একটি এই ভাইরাস, এবং এই ভাইরাসটি ডিটেক্টেড হচ্ছে দুনিয়া জোড়া, আমাদের এখানে হয়েছে। এটা দীর্ঘদিন যাবত এই অঞ্চলে ছিল। এইটা কখনোই এখন পর্যন্ত বলা হচ্ছে না যে এটা দিয়ে গুরুতর কোনো শ্বাসযন্ত্রের বা গুরুতর কোনো জীবন হানিকর বা ঝুঁকিপূর্ণ কোনো রোগ তৈরি হয়। আন্তর্জাতিক সীমানা আইন না মেনে ভারত কাঁটা তারের বেড়া দিয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। এর পরিপ্রেক্ষিতে সীমান্তে ভারতের বিরুদ্ধে শক্ত অবস্থান নেয়ার অন্তর্বর্তী সরকারকে ধন্যবাদও জানান তিনি। যে শূন্য রেখা থেকে 150 গজ দূরের মধ্যে কোনো উন্নয়ন পরিকল্পনা হবে না, হতে গেলেও দুই দেশের মধ্যে আলাপ আলোচনা করতে হবে। সেগুলোর কোনো কিছুই তারা না মেনে কাঁটাতারের বেড়া দেওয়ার চেষ্টা করেছে আপনার লালমনিরহাটে বিভিন্ন জায়গায়। তো এর জন্য জনগণ যে দাঁড়াতে পারে তাদের দেশের বিজিবির সাথে, বিজিবির প্রতিরোধের সাথে, এই দৃষ্টান্ত শেখ হাসিনার আমলে শেখ হাসিনা করতে দেয়নি। তার ফ্যাসিজম দিয়ে, তার নির্মমতা দিয়ে, তার নির্দয়তা দিয়ে তিনি ভারতের সেবাদাস হয়ে কাজ করেছেন। ভারতের কাছে বাংলাদেশ কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ। স্থানীয় সময় সোমবার এক সংবাদ সম্মেলনে একথা বলেন ভারতীয় সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী। আরও বলেন, সামরিক পর্যায়ে বাংলাদেশের সঙ্গে কোনো শত্রুতা নেই। প্রতিবেশী হিসেবে দুই দেশকে একসঙ্গে থাকতে হবে, একে অপরকে বুঝতে হবে। এখন পর্যন্ত দুই পক্ষের মধ্যে কারোরই মধ্যে কোনো বিষয়ে দুর্বলতা নেই। বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতার সময় এবং এরপরও বাংলাদেশ সেনা প্রধানের সঙ্গে যোগাযোগ ছিল এবং সেটি থাকবে। গেল নভেম্বরে সীমান্ত পরিস্থিতি নিয়ে দুই দেশের সেনা প্রধানের মধ্যে একটি ভিডিও কনফারেন্স অনুষ্ঠিত হয়েছিল। বর্তমানে বাংলাদেশ ও ভারতের মধ্যে সীমান্ত পরিস্থিতি স্থিতিশীল আছে বলেও জানান ভারতীয় সেনাপ্রধান। 6 দিনও নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের ভয়াবহ দাবানল। এতে প্রাণহানি বেড়ে 24 জনে দাঁড়িয়েছে। এছাড়াও খুঁজে পাওয়া যাচ্ছে না আরও 16 বাসিন্দাকে। রোববার 2টি আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হলেও এখনও লস অ্যাঞ্জেলেসের ইটন, হার্স্ট এবং প্যালিসেডের 3টি দাবানল নেভাতে রীতিমতো যুদ্ধ চলেছে। দাবানলের লেলিহান শিখা নিয়ন্ত্রণে মাঠে থাকা 14,000-এর বেশি দমকল কর্মীর সাথে 900-র বেশি বন্দীকে যুক্ত করা হয়েছে বলে জানিয়েছে দমকল বিভাগ। আগুন নেভানোর জন্য ঘন্টায় তাদের দেয়া হচ্ছে $1। দিনে এক একজন বন্দী আগুন নিভিয়ে $5 থেকে $10 বেশি উপার্জন করছেন। এছাড়া মেক্সিকো থেকে দমকল বাহিনীর 70 এবং কানাডা থেকে 60 জন সদস্য যুক্তরাষ্ট্রের ফায়ার ফাইটারদের সঙ্গে যোগ দিয়েছেন। শেষ করছি শান্তবাজার। তবে তার আগে শিরোনামগুলো আরও একবার। জুলাই গণহত্যায় হাসিনা সহ গুরুত্বপূর্ণ অনেকের ডিজিটাল তথ্য প্রমাণ প্রসিকিউশনে যাচাইয়ের নির্দেশ ট্রাইব্যুনালের। সমস্ত এভিডেন্সের ব্যাপারেই আমরা পার্ট পার্ট করে তাদের কাছ থেকে ডিজিটাল ফরেন্সিকের টেস্টের জন্য আমরা সেখানে পাঠাচ্ছি। এই মর্মে কোর্টের কাছ থেকে আদেশ নিয়েছি। প্রভাব খাটিয়ে পূর্বাঞ্চলে প্লট নেওয়ার অভিযোগে রেহানা ও তার ছেলে মেয়ের নামে দুদকের 3 মামলা, আসামি শেখ হাসিনাও। জগন্নাথের শিক্ষার্থীদের দাবি মেনে শিক্ষা মন্ত্রণালয়ের চিঠি। 15 জানুয়ারি প্রকল্পের কাজ সেনাবাহিনীর কাছে হস্তান্তর।
আগামী 15 তারিখ বুধবার সেনাবাহিনীর কাছে কাজ হস্তান্তর করবে। তিনটি আশ্বাসের প্রেক্ষিতে তারা তাদের কর্মসূচিকে প্রত্যাহার করেছে, কিন্তু তারা তাদের শাটডাউন কর্মসূচি অব্যাহত রাখবে। এবং জাহাঙ্গীরনগরের ছাত্র সংসদ নির্বাচনের তফসিল 1 ফেব্রুয়ারি। ডাকসু নির্বাচনের রোডম্যাপের দাবিতে শিক্ষার্থীদের মিছিল। এই ছিল সন্ধ্যাবাজার। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন এখন.টিভি। এছাড়া ফেসবুক দেখতে ভিজিট করুন facebook.com/tv.এখন এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/এখন.tv।